Good morning. How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Creator. I'm fine too. And today I'm going to take a very important class for you. Unit 7's people who stand out. ইউনিট 7-এর পিপল হু স্ট্যান্ড আউট, যারা অসাধারণ কাজ করেছে বা পৃথিবীতে যারা খ্যাতি হয়েছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে ইউনিট 7 বেরিয়াল ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট ইউনিট ফর ইউ। ইউনিটে তোমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন আসে এই ইউনিট থেকে। I hope you will stay with me until finish my class. Okay, let's go. Now I'm going to start. My dear student, you are watching here some picture of these people. You are watching here some people and those who become extraordinary in the story. You are watching here. Now see, and we will know about this person one after another in the lesson. Okay, first today I will discuss with you about the great teachers of art জয়নাল আবেদিন। আজকে আমি এই লেসনে তোমাদের সাথে জয়নাল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট সম্পর্কে আলোচনা করব। আমরা ক্রমান্বয়ে এই সমস্ত লোকদেরকে নিয়ে, এদের জীবন নিয়ে, আমরা কিভাবে তারা বিখ্যাত হয়েছে এদের জীবনে নিয়ে আমরা আলোচনা করব আশা করি। ওকে, তাহলে আমরা জয়নাল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট অর্থাৎ ইউনিট 7-এর লেসন 1 নিয়ে আমি আলোচনা করব। ইউ আর ওয়াচিং হিয়ার these lessons, read the text and answer the question that follow. প্রথমে আমরা টেক্সটটা পড়ব এবং এটার উপর কিছু কোশ্চেন থাকবে, সেগুলো আমরা সলভ করব। তোমরা ভালোভাবে জানো এরকম ধরনের মডেল কোশ্চেন দিলে এই মডেল কোশ্চেনটি ভালোভাবে বুঝতে হয়। এরপরে মডেল কোশ্চেনের উপর তোমাদের সোর্স দ্য বেস্ট অ্যান্সার এবং শর্ট কোশ্চেন থাকে, এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হয়, তাই না? এরপরে দেখো আমরা আজকে তাহলে আমরা প্রথমে অর্থ পড়ার চেষ্টা করি। যেমন দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের মডার্ন আর্ট, আধুনিক শিল্পের আধুনিক চিত্রশিল্পের পায়োনিয়ার মিন্স অগ্রদূত জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন ওয়াজ ওয়াইডলি অ্যাক্লেমড, ব্যাপকভাবে পরিচিত ফর হিজ বেঙ্গল ফিমাইন্স, তার বাংলা ফিমাইন্স মানে দুর্ভিক্ষের, স্কেচেস মানে চিত্রের জন্য। তাহলে কি বলেছি? দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশের আধুনিক আর্ট মানে শিল্পের অগ্রদূত জয়নাল আবেদিন ওয়াজ ওয়াইডলি অ্যাক্লেম মিন্স দাবিদার, ব্যাপকভাবে ফর হিজ বেঙ্গল বাংলা ফিমাইন দুর্ভিক্ষের, স্কেচেস মিন্স ছবির জন্য, চিত্রের জন্য। তোমরা ভালোভাবে জানো জয়নাল আবেদিনকে জয়নাল আবেদিনে বাংলাদেশের দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, তোমরা ভালোভাবে জানো। থ্রো দ্য সিরিজ অফ স্কেচেস, তার কিছু চিত্রের মাধ্যমে জয়নাল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্টস ফিমাইন্স অফ 1943, তিনি 1943 সালের হার্টস ফিমাইন্স শুধু নির্ধারণ দুর্ভিক্ষকে ডকুমেন্টেড করেননি, তুলে ধরেননি, বাট অলসো তিনি আরও শোয়েড করেছেন, দেখানোর চেষ্টা করেছেন ইটস সিনিস্টার ফেস, এই দুর্ভিক্ষের করুণ অশুভ ছবি তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তিনি ছবি আঁকেননি, তিনি এর করুণ চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। থ্রু দ্য স্কেলেটাল ফিগার অফ দ্য পিপল, মানুষের যে কঙ্কাল আকৃতির মানুষের যে ছবিও তিনি তুলে ধরেছেন, অর্থাৎ চিত্রের সাথে মানুষদের না খেয়ে অর্থাৎ মানুষ যে কঙ্কালের মতো হয়ে গেছে সেই কঙ্কালসার ছবিও তুলে ধরেছেন। অ্যান্ড ডেস্টেইন টু ডাই, যারা অবধারিত ছিল, ডেস্টেন্স মানে যাদের ভাগ্যহত ছিল, টু ডাই মরতে, অব স্টারভেশন ক্ষুধায়। আমরা পৃথিবীতে খুব কমই শুনি যে ক্ষুধায় মারা গেছে। আমরা ইথিওপিয়া বা আফ্রিকা এসব দেশগুলোতে আমরা বেশিরভাগ শুনি যে ক্ষুধায় মানুষ যেরকম মানে কঙ্কালের মতো হয়ে যায় না খেয়ে, সেরকম আমাদের দেশও হয়েছিল 1943 সালে, আমাদের এই বাংলাদেশে হয়েছিল। সেই চিত্র তুলে ধরেছেন জয়নাল আবেদিন ইন এ ম্যানমেড ফ্লাইট। আর এই দুর্ভিক্ষ কেন হয়েছিল? মানুষ সৃষ্ট দুর্যোগের কারণেই। ইটস নট এ ন্যাচারাল অ্যাজ টোটালি ফর হিউম্যান বিং, অর্থাৎ মানুষের জন্য এই দুর্ভিক্ষ মানুষের কারণে হয়েছিল, যেটা 1943 সালে হয়েছিল। এবং জয়নাল আবেদিন ওই দুর্ভিক্ষের ছবি তুলে ধরেছেন, এবং শুধু ছবি নয়, এবং তিনি চেষ্টা করছেন শোয়েটা তো দেখানোর চেষ্টা করছেন ইটস সিনিস্টার ফেস, অশুভ চিত্র ছবি, থ্রু দ্য স্কেলেটাল ফিগার্স, কঙ্কালসার আকৃতির, অফ পিপল মানুষের, অ্যান্ড ডেস্টেন্স যাদের ভাগ্য ছিল টু ডাই মরতে, অফ স্টারভেশন মানে যারা ক্ষুধায় মরেছেন। কথা যদি আমরা এক কথায় বলি, ডেস্টেইন টু ডাই অফ স্টারভেশন, অর্থাৎ যারা ক্ষুধায় মরার জন্য
ভাগ্যহত ছিলেন এবং ইন এ ম্যানমেড ফ্লাইট এবং মানবসৃষ্ট দুর্যোগে। ম্যানমেড ফ্লাইট মানে কি? মানবসৃষ্ট দুর্যোগ। এরপর আমরা দেখব আমরা পরের লাইনে চলে যাব। হি ডিপিক্টেড, তিনি বর্ণনা করেছেন। ডিপিক্টেড মিন্স বর্ণনা করা। দিস এক্সট্রিমলি শোকিং, এই এক্সট্রিমলি অর্থ এই চরম, শোকিং অর্থ মর্মান্তক পিকচারগুলো, শোকিং অর্থ মর্মান্তক ছবিগুলোকে তিনি ডিপিক্টেড করেছেন। ডিপিক্টেড মিন্স ডেসক্রাইব করা, বর্ণনা করা। ডিপিক্টেড করেছেন দিস এক্সট্রিমলি শোকিং পিকচার্স, এই মর্মান্তিক ছবিগুলোকে উইথ হিউম্যান কমফেশন, মানব অনুভূতি নিয়ে। হিউম্যান মানে মানুষের অনুভূতি নিয়ে। কমফেশন অত ধরত বা অনুভূতি। তোমরা জানো মানুষের অর্থাৎ একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে, যে কঙ্কালসার একজন মানুষ যে না খেয়ে মারা যায়, তাকে দেখে একজন মানুষের যেরকম অনুভূতি হতে পারে, একজন শিল্পী হিসাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে মানব অনুভূতি নিয়ে যে মানুষের না খেয়ে মরার যন্ত্রণাটা কত কঠিন, সেটা তিনি তুলে ধরেছেন জয়নাল আবদিন তার চিত্রের মধ্যে দিয়ে। এখনও আমরা সেই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে ওই সময় দুর্ভিক্ষ, 1943 সালে দুর্ভিক্ষ যে কতটা ভয়াবহ ছিল, আমরা সহজে কি মানে ওই ছবিগুলো দেখে কি বুঝতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে অনেক সময় ছবিও কি কথা বলে, অর্থাৎ যারা শিল্পী তারা তো ছবির মধ্যে দিয়ে মানুষের জীবনের দুঃখ কাহিনী, ব্যথা বেদনাকে তুলে ধরার চেষ্টা করেন। আর যারা কবি তারা কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেন, এবং যারা লেখক সাহিত্যিক তারা সাহিত্যের মধ্যে দিয়ে, ড্রামাটিস্টরা ড্রামার মধ্যে দিয়ে মানুষের দুঃখ যন্ত্রণা এবং কষ্টগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। সেরকমভাবে জয়নাল আবদিনও কি একজন চিত্রশিল্পী ছিলেন, এবং তিনি শুধু ছবি আঁকেননি, ছবি আঁকে ক্ষান্ত হননি। তিনি চেষ্টা করেছেন যে ছবিটা যাতে বাস্তব হয়, রিয়েলিস্টিক হয়, এবং সেই ছবি দেখে আমরা বুঝতে পারি ওই সময়ের যে বাস্তবতা, ওই সময় মানুষ যে কত কষ্টে ছিল এবং দুর্ভিক্ষে মানুষ কীভাবে প্রাণহানি হয়েছিল। আমরা সহজে দুর্ভিক্ষটা যে কত নির্ধারণ ছিল, কষ্ট করেছিল, সেই জয়নাল আবদিনের ছবি থেকে আমরা সহজে কী করতে পারি? অনুধাবন করতে পারি। তাইলে হিউম্যান কম্প্রেশন মানে অনুভূতি, তাই না? মানব অনুভূতি নিয়ে তিনি ছবিগুলোকে বর্ণনা করেছেন বা ছবিগুলো তুলে ধরেছেন, ডিপিক্টেড করেছেন। এরপর আমরা চলে যাব এরপর আমরা যাব পরের দিকে যাব। এরপর হি মেড হিজ শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্প্রেশন। হি মেড হিজ অন ইঙ্ক। আর এই ছবিগুলো তৈরি করার জন্য তিনি নিজে কালি তৈরি করেছিলেন। হি মেড হিজ অন ইঙ্ক, নিজের কালি সে নিজেই তৈরি করেছেন। কালি কীভাবে তৈরি করেছিলেন? বাই বার্নিং সার্কল, এবং কাঠকয়লা পুড়িয়ে তিনি কালি বানিয়েছেন। অর্থাৎ তিনি ওই সময় তো কালির ব্যবস্থা ছিল না, তাই না? তিনি নিজেই কালি তৈরি করেছেন ওই চিত্র আঁকার জন্য। আর সেই কালি তৈরি করেছেন তিনি বার্নিং সার্কল, কাঠকয়লা পুড়িয়ে, অ্যান্ড ইউজড, এবং তিনি ব্যবহার করেছেন চিপ অর্ডিনারি প্যাকিং পেপার, অর্থাৎ সস্তা দামের মোড়ক পেপার ফর স্কেটসিং। তার ছবিগুলো আঁকার জন্য তিনি কাঠকয়লা পুড়িয়ে কালি তৈরি করেছেন, এবং আর যেটার মধ্যে ছবি এঁকেছেন সেটা ছিল একটা প্যাকিং পেপার, সস্তা দামের একটা প্যাকিং পেপার বা মোড়ক কাগজ ফর স্কেটসিং, তার ছবির জন্য। ইউজিং দ্য ইঙ্ক, এই কালি ব্যবহার করে, অ্যাপ্লাইং দ্য ব্রাশ, এবং তিনি কালি ব্যবহার করে এবং ব্রাশ ব্যবহার করে হয় নেসেসারি, অর্থাৎ যেখানে তার প্রয়োজন ছিল তিনি সেখানে কালিও ব্যবহার করেছেন এবং তিনি ব্রাশও ব্যবহার করেছেন। হি প্রডিউসেস মানে কি? তিনি উৎপন্ন করেছেন ড্রয়িং, তার চিত্রগুলো বা লেখাগুলো, অঙ্কনগুলো, অ্যান্ড স্কেচেস, এবং ছবিগুলো, হুইচ লেটার বিকাম আইকনিক ইমেজ, যেগুলো হয়েছে পরবর্তীতে, লেটার্স মানে পরবর্তীতে, বিকাম আইকনিক একটা প্রতীক, ইমেজ প্রতীকী মূর্তি, অফ হিউম্যান সাফারিং, মানব কষ্টের একটা প্রতীকী মূর্তি হিসেবে যেটা পরবর্তীতে পরিচিত হয়েছে। অর্থাৎ তিনি যে প্রডিউস করেছেন যে ড্রয়িংগুলো, তার কর্মগুলো বা স্কেচেস, তার ছবিগুলো, হুইচ লেটার, যেগুলো পরবর্তীতে বিকেম হয়েছে আইকনিক মানে কি? মূর্তি, ইমেজেস অর্থাৎ প্রতিমূর্তি, অফ হিউম্যান সাফারিং, মানব কষ্টের একটা প্রতিমূর্তি হিসেবে হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউর ওয়ার্ডসিং মি, ইউর ওয়ার্ডস লিসেন ভেরি অ্যাটেন্টিভলি। ওকে, আমরা নেক্সটে চলে যাব। আসলে তোমরা অনেকে এই প্যাসেজটি পড়ো না, যে কঠিন মনে করো যে ওয়ার্ডগুলো অনেক কঠিন। আসলে কোনো কঠিনের কিছুই নেই। চেষ্টা করবে অর্থ বাই অর্থ বোঝার এবং ফলো করবে আমাকে, আমি যেভাবে পড়াচ্ছি। এরপর দেখো, জয়নাল ডেভেলপড, জয়নাল উন্নত করেছে নেক, অত দক্ষতা। নেক মানে কি? এখানে দক্ষতা ফর ড্রয়িং
অঙ্কনের জন্য অ্যান্ড পেন্টিং, তার চিত্রের জন্য একটা দক্ষতা ডেভেলপ করেছে, পেন্টিংয়ের দক্ষতা হোয়েন হি ওয়াজ হাই স্কুল স্টুডেন্ট, অর্থাৎ তিনি কখনই দক্ষতা অর্জন করেছিলেন যখন তিনি হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন। ইটস এ ভেরি সিম্পল লাইন, অর্থটা খুবই সহজ। জয়নাল ডেভেলপ এ ন্যাক মানে কি স্কিল, দক্ষতা ফর ডুইং, অঙ্কনের জন্য অ্যান্ড পেন্টিং, চিত্রের জন্য, হোয়েন হি ওয়াজ স্কুল স্টুডেন্ট, যখন স্কুলের স্টুডেন্ট ছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল শেষ করার পর হি টুক অ্যাডমিশন, তিনি ভর্তি হন ইন এ গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, অর্থাৎ সরকারি আর্ট স্কুলে ভর্তি হন, যেটাকে কালকাট্টা, নাও কলকাতা, আগে ছিল যেটার নাম কালকাট্টা, বর্তমানে এটাকে কলকাতা বলা হয়। তিনি গ্র্যাজুয়েট লাভ করেছেন, স্নাতক ডিগ্রি লাভ করেছেন উইথ দ্য ফার্স্ট পজিশন, অর্থাৎ গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন, প্রথম স্থানে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন ইন দ্য ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীতে 1938 সালে, অর্থাৎ তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন প্রথম শ্রেণীতে, অর্থাৎ উইথ দ্য ফার্স্ট পজিশন, প্রথম অবস্থান ইন দ্য ফার্স্ট ক্লাসের প্রথম অবস্থান হন। ফার্স্টেরও তো একটা ধারণা আছে, তিনি ফার্স্ট হন। 1938 সালে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন, শুধু গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেনই, তিনি প্রথম শ্রেণী পেয়ে প্রথম হন এই গ্র্যাজুয়েট ডিগ্রিতে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার্স অফ আর্ট স্কুল, এবং তাকে আর্ট স্কুলের টিচার হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়, নিয়োগ দেওয়া হয়। ওয়াইল হি ওয়াজ স্টিল স্টুডেন্ট দেয়ার, যখন সেখানে তিনি স্টুডেন্ট ছিলেন, তিনি সেখানে আর্ট স্কুলের টিচার হিসেবেও নিয়োগ হন। তোমরা ভালোভাবে জানো যে স্টুডেন্ট ভালো করে প্রথম হয় তাকেই তো ওই স্কুলের, এই জন্যই তাকে স্কুলের আর্ট স্কুলের টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ সেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিল এবং অনেক ট্যালেন্ট মেধার কারণে তিনি সেখানে অর্থাৎ টিচার হিসেবে নিয়োজিত হতে পেরেছেন। এরপর আমরা চলে যাব, হি অলসো অ্যাটেন্ড দ্য স্লাইড স্কুলে যোগদান করেন অফ আর্টের লন্ডনে ডিউরিং 1951 টু 1952, এবং 1951 সাল থেকে 1952 সালে হি অলসো অ্যাটেন্ডেড, যোগদান করেন স্লাইড স্কুল অফ আর্টের স্লাইড স্কুল লন্ডনে 1951 থেকে 1952 সালে। আশা করি তোমরা লাইন বাই লাইন দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি তোমাদেরকে লাইন বাই লাইন বোঝানোর জন্য। এরপর দেখো, জয়নাল আবেদিনকে কনসিডার করা হয়, বিবেচনা করা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, অর্থাৎ বাংলাদেশের আর্টের প্রতিষ্ঠাতা। ফাউন্ডিং ফাদার মানে কি? প্রতিষ্ঠাতা, বাংলাদেশি আর্ট শিল্পের জনক হিসেবে তাকে চিন্তা করা হয়, অর্থাৎ বাংলাদেশের আর্টের জনক, যিনি জনক হিসেবে মনে করা হয় জয়নাল আবেদিনকে। তোমরা জানো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ জাতি গঠনে তিনি অনেক অবদান রেখেছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ কল্ড দ্য ফাদার অফ নেশন, বাংলাদেশের ফাদার অফ নেশন বলা হয়। সেই জন্য আর্টসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জয়নাল আবেদিন, অ্যান্ড দ্যাটস ওয়াই জয়নাল আবেদিনকে কনসিডার করা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্টের প্রতিষ্ঠাতা। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং মিনস এক্সিলেন্ট বলতে পারি, এক্সট্রাঅর্ডিনারি বলতে পারি। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং, অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন, ট্যালেন্ট, অসাধারণ প্রতিভার একজন শিল্পী ছিলেন। অ্যান্ড তিনি অর্জন করেছেন ইন্টারন্যাশনাল রিপিউটেশন মিনস ফেমাস বা খ্যাতি, রিনাউন বিখ্যাত হওয়ার, যে ইন্টারন্যাশনাল রিপিউটেশন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং স্বপ্নচারী গুণের জন্যই তাকে একজন শৈল্পিক এবং কাল্পনিক গুণের জন্যই বিশাল কল্পনা বা স্বপ্নচারী ছিলেন তিনি, যার কারণে তাকে মানে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। এবং তার ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিসের কারণে, আর্টিস্টিক মানে শৈল্পিক এবং ভিশনারি স্বপ্নচারী গুণের কারণে হি ওয়াজ রেফার্ড, ভিশনারি আমরা বলতে পারি কাল্পনিক বা স্বপ্নচারী, অনেক কিছু হয় ভিশনারি অর্থ, ভিশনারিজ কোয়ালিটিস অর্থ গুণের কারণে হি ইজ রেফার্ড, তাকে রেফার্ড করা হয় টু এ শিল্পচার্য হিসেবে তাকে উল্লেখ করা হয়, বা তার নাম পরিবর্তন হয় শিল্পচার্য হিসেবে তিনি পরিবর্তন করা হয়, রেফার করা হয় তাকে। হি ওয়াজ রেফার্ড অ্যাজ এ শিল্পচার্য, আর শিল্পচার্য মিনিংস এ গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশে আর্টের বিশাল, অর্থাৎ গ্রেট টিচার, মহান শিক্ষক, আর্টের মহান শিক্ষক হিসেবে তাকে রেফার করা হয়, উল্লেখ করা হয়। রেফার্ড মিনস এখানে উল্লেখ করা হয় যে আর্টের একজন তিনি মহান শিক্ষক ছিলেন, তার ভিশনারি আর্টিস্টিক কোয়ালিটিসের কারণে। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা, অর্থাৎ ঢাকার আর্ট স্কুলের প্রথম প্রিন্সিপাল ছিলেন কে? জয়নাল আবেদিন। ইন ইস্ট পাকিস্তান, তখন ছিল পূর্ব পাকিস্তান, নাও বাংলাদেশে, এবং বাংলাদেশে একমাত্র আর্ট স্কুল ছিল ঢাকাতে, এবং তিনি সেটার
প্রিন্সিপাল ছিলেন তখন তৎকালীন পাকিস্তান আমলে, বর্তমানে যেটাকে বাংলাদেশ বলা হয়। ইস্ট অর্থাৎ ইস্ট পাকিস্তান মিন্স বর্তমানে যেটাকে আমরা বাংলাদেশ বলি, পূর্ব পাকিস্তান বলতে আমরা বুঝি বাংলাদেশকে, তাই না? হি অর্গানাইজ, তিনি আয়োজন করেন দ্য নবান্ন। নবান্ন মিন্স হারভেস্ট মানে উৎসব, নবান্ন মানে উৎসব, হারভেস্ট ইংলিশে ইংরেজি উৎসব, হারভেস্ট অর্থ উৎসব, নবান্ন উৎসব, এক্সিবিশন, নবান্নর উৎসব 19 নবান্ন প্রদর্শনী, এক্সিবিশন অর্থ কি প্রদর্শনী বলতে পারি 1969 সালে তিনি নবান্নের উৎসবের আয়োজন করেন। দ্য এক্সিবিশন ইনক্লুডেড, আর এক্সিবিশনে অন্তর্ভুক্ত করেন, ইনক্লুডেড মিন্স অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুডেড মানে বাদ দেওয়া, এনলিস্ট করা, অন্তর্ভুক্ত করা। 65 feet লং স্ক্রোল ফর ট্রেং, অর্থাৎ তার 65 ফুটের লম্বা মুরাল চিত্র, ফর ট্রেং মানে চিত্র, দ্য রুরাল ইস্ট পাকিস্তান, অর্থাৎ রুরাল মানে কি গ্রাম্য পূর্ব পাকিস্তানের, ইন ফেজ অফ অ্যাবান্ডেন্স টু পভার্টি, এবং দারিদ্রতার যে প্রতিচ্ছবি তার এই চিত্রগুলোর মধ্যে তুলে ধরেছেন, সেই চিত্রকে তিনি এখানে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ তিনি গ্রাম বাংলার, পূর্ব পাকিস্তানের গ্রাম বাংলার যে মানুষের অ্যাবান্ডেন্স টু পভার্টি, দারিদ্রতার যে করুণ চিত্র, এবং তিনি তার এই এক্সিবিশনে 65 feet লং স্ক্রোল ফর ট্রিং, অর্থাৎ 65 ফিট লম্বা মুরাল চিত্রের মধ্যে দিয়ে তিনি এগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর কি হলো আমরা দেখব, দিস ইন্টেন্সিফাইড, এটা ইন্টেন্সিফাইড করেছিল, তীব্র করেছিল। ইন্টেন্সিফাইড মানে কি তীব্র করা, ইন্টেন্সিফাইড মানে কি তীব্র করা, আরও বেশি বেশি মানে অনুভূত করা। ইন্টেন্সিফাইড করেছিল, তীব্র করেছিল। দ্য অলরেডি হাইটেন, যেটা নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা অসহযোগ আন্দোলন অলরেডি একটা হাইটেন উচ্চমাত্রায় গিয়েছিল, সেটাকে আরও তীব্র করেছিল অ্যাগেনিস্ট দ্য পাকিস্তান রিজিম। পাকিস্তানিদের শাসনামলে বাংলাদেশের মধ্যে যে একটা অসহযোগ আন্দোলন চলছিল, সেই আন্দোলনকে আরও কি সাঙ্গা করেছিল, তীব্র করেছিল তার এই মুরাল চিত্র। 65 ফিটের লং স্ক্রোল ফর ট্রিং আরও অসহযোগ আন্দোলনকে আরও কী করেছিল, তীব্র করেছিল। তোমরা জানো ভালোভাবে যে অসহযোগ আন্দোলন কেন হয়েছিল। 1971 সালের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের আগে পাকিস্তান আমাদেরকে কীভাবে নির্যাতন করেছে, বাংলার মানুষকে কীভাবে শোষণ করেছে, বঞ্চিত করেছে, কষ্ট দিয়েছে বাংলার মানুষকে। সেই 1969-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরপর যে একটা অসহযোগ আন্দোলন, 70-এর নির্বাচন হয়েছিল, 71-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে করুণ দিকে নিয়ে গেছিল, এবং সেই ক্ষেত্রে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া বা স্বাধীন হওয়ার ক্ষেত্রে জয়নাল আবদিনের অবদানও রয়েছে। এক্সিবিশন 65 ফিটের লং স্ক্রোল ফ্যাট্রিং, তিনি রুরাল ইস্ট পাকিস্তানের দারিদ্রতার নিদারুণ ছবি তুলে ধরেছেন। এই ছবিগুলোর মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে পাকিস্তানিদের শাসন আমলে বাংলার মানুষ কতটাই কষ্টে ছিল, আর এটাই আরও তীব্রতা নিয়েছে, যেটা অলরেডি একটা উচ্চ মাত্রায় ছিল। নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাগেনিস্ট পাকিস্তানি রিজিউম, পাকিস্তানি সাম্রাজ্যের আমলে, পাকিস্তানি শাসন আমলে যে বাংলাদেশের যে একটা নন কোঅপারেশন মুভমেন্ট চলছিল, একটা খুব উচ্চ অবস্থায় ছিল, সেটাকে আরও তীব্র দিকে নিয়ে গেছে তার এই চিত্রের মাধ্যমে। আমি পূর্বে বলেছি যে শিল্পীরা ছবির মাধ্যমে দিয়ে, ছবি লেখার অর্থাৎ চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে মানুষের অর্থাৎ যে কোনো কিছুর কী করেন, প্রতিবাদ করেন, মানুষের দুঃখ সুখ, মানুষের দুঃখ যন্ত্রণা, ব্যথা বেদনা, এগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক্স অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট, আর এই এক্সিবিশনটা সিম্বলিক অথবা প্রতীকায়ন হয়েছে অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট, বাংলা আর্টিস্ট প্রোটেস্ট, অর্থাৎ বাংলা শিল্পী প্রতিবাদের, বাঙালি শিল্পীদের প্রতিবাদের একটা সিম্বলিক, একটা প্রতীকী প্রদর্শন হয়েছিল। অর্থাৎ এই আর্টিস্ট, অর্থাৎ এই এক্সিবিশনটা, অর্থাৎ তিনি যে এক্সিবিশনের আয়োজন করেছেন নবান্নর উৎসব, সেটা বাঙালি শিল্পীদের, বাংলাদেশের মানুষ যে কত কষ্টে আছে, যন্ত্রণা আছে 1971 অর্থাৎ পাকিস্তানি শাসন আমলে, এবং সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেটাই একটা প্রতীকী হয়েছিল। এই মাইলস্টোন এবং একটা মাইল ফলক ইন স্ট্রাগল, এবং সংগ্রামে ফর কালচারাল, সংস্কৃতিতে, অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, এবং রাজনৈতিক স্বাধীনতায়। তাহলে কী হবে, আমরা এখানে দেখব দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট। এক্সিবিশনটা ওয়াজ সিম্বলিক হয়েছে প্রতীক অফ দ্য বাঙালি আর্টিস্ট প্রোটেস্ট, বাঙালি শিল্পীদের প্রতিবাদের একটা
প্রতীকী প্রতিবাদ হয়েছিল এবং একটা মাইলস্টোন ছিল ইন স্ট্রাগল, সংগ্রামের ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, এবং সাংস্কৃতিক এবং পলিটিক্যাল মানে কি রাজনৈতিক স্বাধীনতার একটা সংগ্রামের অর্থাৎ রাজনৈতিক ও স্বাধীনতার একটা প্রতীকী আন্দোলনও হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে পলিটিক্যালিভাবে বা কালচারালিভাবে স্বাধীন নয় এবং তাদের সেই স্বাধীনতার কথাই কি এই প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জয়নাল ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, জয়নাল আবেদিনের ডাইনামিক মিন্স গতিশীল। ডাইনামিক বলতে আমরা কী বুঝি? গতিশীল স্টাইল অফ ওয়ার্ক, তার কাজের এই গতিশীল ধরন ইজ ইভিডেন্স মিন প্রমাণিত হয় ইন 30 ফিট লং স্কোরাল, যেটা 30 ফুটের দীর্ঘ মুরাল চিত্র পেন্টিং করেছেন কল মনফুরা, যেটাকে তিনি মনফুরা বলতেন। অর্থাৎ তার যে ডাইনামিক অর্থাৎ জয়নাল আবেদিনের ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, তার কাজের যেই গতিশীল অর্থাৎ জয়নাল আবেদিনের কাজের যে গতিশীল ধরন ইজ ইভিডেন্ট প্রমাণিত হয় তার 30 ফিট লং স্কোরাল পেন্টিং, তার 30 ফিট লম্বা মুরাল চিত্রে কল মনফুরা, যেটাকে আমরা কি বলি? মনফুরা। হুইচ ওয়াজ ডান, যেটা করা হয়েছিল টু কমেমোরেট অর্থাৎ স্মরণ করতে, রিমেম্বার করতে, কমেমোরেট অর্থ কি? স্মরণ করতে দ্য ডেট অর্থাৎ মৃত্যু অফ হান্ড্রেডস শত অ্যান্ড থাউজেন্ড অফ পিপল, হাজার মানুষের ইন দ্য ডেভাস্টেটিং সাইক্লোন ইন 1970 সালের যেই ভয়াবহ সাইক্লোন হয়েছিল। সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড় হয়েছিল। ডেভাস্টেটিং মানে ধ্বংসাত্মক যে ঘূর্ণিঝড় হয়েছিল, এবং সেটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তার এই 30 ফুট লং স্ক্রল পেন্টিং, তার দীর্ঘ মুরাল চিত্র আমাদেরকে সেই সাইক্লোনের কথাই স্মরণ করিয়ে দেয় যে সাইক্লোনের সময় মানুষ যে কীভাবে মারা গিয়েছে, অর্থাৎ কত হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড পিপল মারা গিয়েছে সাইক্লোনে। যেটাকে ডেভাস্টেটিং মানে ধ্বংসাত্মক সাইক্লোন বলা হয়েছিল। 1970 সালে বাংলাদেশে যে ধ্বংসাত্মক সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনে শত এবং হাজার মানুষ মারা গিয়েছিল, এবং তার 30 ফুট লং স্ক্রল পেন্টিংয়ে সেটিকে তুলে ধরেছেন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তার 65 ফুট লং স্ক্রলে তুলে ধরেছেন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষ যে কতটুকু অভাবে আছে, দারিদ্রতার মধ্যে আছে, এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এবং 30 ফুট লং স্ক্রল পেন্টিংয়ে অর্থাৎ ডেভাস্টেটিং সাইক্লোন 1970 সালে ডেভাস্টেটিং সাইক্লোনের কথায় তুলে ধরেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং মনোযোগ দিয়ে শুনলে আসলে না বোঝার কোনো কারণ নেই। এরপর আর কি আছে দেখব। আর জয়নাল আবেদিন সম্পর্কে কি আছে আমরা সেটা দেখব। আমরা পুরোটাই শেষ করে ফেলবো আজকে। এরপর দেখো, হি ডিজাইন দ্য ফেজেস অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ জয়নাল আবেদিন বাংলাদেশের কনস্টিটিউশনের সংবিধানের বাংলাদেশ কনস্টিটিউশনের সংবিধানও তিনি ডিজাইন করেন। অর্থাৎ বাংলাদেশ সংবিধানের ফেজ ফাতাও তিনি কী করেন? ডিজাইন করেন। হি ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম, তিনি ফোক আর্ট মিউজিয়াম লোকশিল্প জাদুঘর এট সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন। অ্যান্ড অলসো জয়নাল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। এই গ্যালারি অফিস ওন ওয়ার্ক, তার নিজের কাজের একটা গ্যালারি তৈরি করেন ময়মনসিংহে 1975 সালে। তাহলে জয়নাল আবেদিন আর কী করেন? বাংলাদেশ সংবিধানের ফিজটা কী করেন? তিনি ডিজাইন করেন এবং ফাউন্ডেড দ্য ফোক আর্ট মিউজিয়াম, এবং সোনারগাঁয়ের ফোক আর্ট মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এরপর অলসো জয়নাল আবেদিন সংগ্রহশালা তিনি প্রতিষ্ঠা করেন, যেটা গ্যালারি অফিস ওন ওয়ার্ক, তার নিজের যে কাজগুলো সেখানে রাখা হয়, এবং সেটা অবস্থিত ময়মনসিংহে, এবং তিনি এগুলো করেন 1975 সালে 1975। এরপর আমরা দেখব দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড এ ভাইটাল রোল ইন হিজ পেইন্টিং, অর্থাৎ রিভার ব্রহ্মপুত্র নদীর নাম তোমরা শুনেছ, এবং প্লেড এ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন হিজ পেইন্টিং, তার লেখায় চিত্রে। ওয়াজ এ সোর্স অফ ইন্সপিরেশন, যেটা ছিল তার জন্য একটা অনুপ্রেরণা। ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার ব্যাপী ব্রহ্মপুত্র নদী তার ব্যাপক প্রভাব ফেলে তার উপর। অর্থাৎ ব্রহ্মপুত্রের প্রকৃতি এবং নদী তার চিত্রের অর্থাৎ ছবি অঙ্কনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন। এরপর দেখব মাস অফ হিজ চাইল্ডহুড, তার বাল্যকালের যথেষ্ট মাস অফ হিজ চাইল্ডহুড ওয়াজ স্পেন্ড নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র, অর্থাৎ ব্রহ্মপুত্রের নৈসর্গিক সৌন্দর্যে তার জীবনের বাল্যকাল কেটেছে। অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে দিয়ে তার বাল্যকাল কেটেছে, সেই জন্যই তার জীবনে একটা যথেষ্ট প্রভাব ফেলে ব্রহ্মপুত্র নদী তার চিত্রের ক্ষেত্রে। এ সিরিজ অফ ওয়াটার কালার্স, এবং তিনি সিরিজ অফ কয়েকটা
ওয়াটার কালার জল রঙের রং করেন, দ্যাট ওয়াটার কালার্স করেন, সিরিজ অফ ওয়াটার কালার দ্যাট জয়নাল ডিড অ্যাজ হিজ ট্রাইবিউট টু দ্য রিভার earned him a governor's gold medal in all Indian exhibition in 1938. তাহলে আমরা এখানে কি দেখব, আমরা দেখব যে এই সিরিজ অফ ওয়াটার কালার তিনি অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর ফানির রং নিয়ে অর্থাৎ ফানির কালার দিয়ে তিনি কিছু কাজ করেন, অর্থাৎ নদীকে কেন্দ্র করে তিনি কিছু চিত্র লেখেন যেটা ডিড করেছে অ্যাজ এ ট্রাইবিউট, এবং তিনি এটা করেছেন নদীর প্রতি শ্রদ্ধা জানাতে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর প্রতি তিনি শ্রদ্ধা জানাতে তিনি এই কাজ করেছেন। আর্ন হিম দ্য গভর্নর্স গোল্ড মেডেল, এবং যেটা তার জন্য একটা গভর্নর্স গোল্ড মেডেল নিয়ে আসেন এবং সরকারি পদক অর্জন করেন ইন অল ইন্ডিয়ান এক্সিবিশন। এবং অল ইন্ডিয়ান এক্সিবিশন অর্থাৎ সারা ইন্ডিয়াতে যখন চিত্রশিল্পীদের একটা এক্সিবিশন হয়েছিল, ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে তিনি যখন কিছু ছবি লেখেন এবং নদীর নামে উৎসর্গ করেন, সেটাও তার জন্য একটা গোল্ড মেডেল নিয়ে এসেছিল আর এটা করেছিলেন তিনি 1938 সালে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটি ছিল প্রথমবার দ্যাট হি কেম ইনটু স্পটলাইট, আর তখনই তিনি প্রথম স্পটলাইটে আসেন এবং মানুষের দৃষ্টিতে আসেন এবং জয়নাল আবদিনের নাম তখনই ছড়িয়ে পড়ে। অ্যান্ড দিস ওয়ার্ড গিভ হিম দ্য কনফিডেন্স, আর এই ওয়ার্ড এই পুরস্কারটা গিভ হিম কনফিডেন্স, তাকে আত্মবিশ্বাস দেয়। কনফিডেন্স মিনস আত্মবিশ্বাস, টু ক্রিয়েট হিজ অন ভিজুয়াল স্টাইল, এবং তার নিজস্ব স্টাইল তৈরি করতে। ভিজুয়াল নিজস্ব মানে ভিজুয়াল অত নিজস্ব অন্তর্গত নিজস্ব ভিজুয়াল দৃষ্টিভঙ্গি তৈরি করতে তিনি কী করে, তাকে অনুপ্রেরণা দিয়েছে বা আত্মবিশ্বাস জাগিয়েছে। হ্যাঁ, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এরপর জয়নাল আবদিন ওয়াজ ব্রন, জয়নাল আবদিন জন্মগ্রহণ করেন ইন কিশোরগঞ্জে অন 29 ডিসেম্বর 29 ডিসেম্বর 1940 1914 সালে, অ্যান্ড ডাইট ইন ঢাকা, এবং ঢাকাতে মৃত্যুবরণ করেন 28 মে 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আসলে এই কথাগুলো নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম ডেইলি স্টার থেকে থার্সডে জুলাই, অর্থাৎ এই যে বইয়ের পড়াগুলো পুরোপুরি ডেইলি স্টার থেকেই তুলে ধরেছেন। এরপর আমরা এখানে দেখো তোমরা কিছু কোয়েশ্চেন যে রাইট এ ডিটেলস হাউ জয়নাল আবদিন প্রটেক্ট দ্য সাফারিং অফ পিপল, মানুষের কষ্টের জন্য জয়নাল আবদিন যে ছবি এঁকেছেন এর সম্পর্কে কিছু ডিটেলস লিখতে হবে তোমাদেরকে। তারপর হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নাল আবদিনের উপর, কী ধরনের প্রভাব ফেলেছে ব্রহ্মপুত্র নদী, অ্যান্ড হাউ ডিড শি শো দ্য ইনফ্লুয়েন্স অন হিজ ওয়ার্ক, এবং কীভাবে তিনি দেখিয়েছেন তার কাজের প্রভাব দেখিয়েছেন, অর্থাৎ হাউ ডিড হি শো, সে কীভাবে দেখিয়েছেন দিস ইনফ্লুয়েন্স, এই প্রভাবটা ইন হিজ ওয়ার্ক, তার কাজের মধ্যে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী তার উপর কী প্রভাব ফেলেছে এবং তিনি তার কাজের মধ্যে চিত্রের মধ্যে দিয়ে কীভাবে তিনি তা ব্যক্ত করেছেন বা দেখানোর চেষ্টা করেছেন, বা আমরা কীভাবে বুঝতে পারি যে ব্রহ্মপুত্র নদী তাকে প্রভাবিত করেছিলেন। হাউ ডিড দিস ওয়ার্ক ক্যান হিম ইন হিজ লাইফ, হোয়াট ডিড দিস ওয়ার্ক আর্ন হিম ইন হিজ লাইফ, অর্থাৎ এই কাজগুলো তার জীবনে কি অর্জন করেছিল সেগুলো আমরা পড়েছি, তোমরা দেখেছ সেই অনেকগুলো গোল্ড মেডেল বা অনেক খ্যাতি, আন্তর্জাতিক খ্যাতি, অনেক কিছুই তিনি অর্জন করেছেন। হাউ ডিড হিজ আর্ট হেল্প টু ইন্টেন্সিফাই দ্য নন কভারশন মুভমেন্ট এগেনিস্ট দ্য পাকিস্তানি রিজিম, এবং হাউ ডিড হিজ আর্ট, তার শিল্প কীভাবে তাকে অর্থাৎ তার চিত্রশিল্প কীভাবে ইন্টেন্সিফাই করেছিল, তীব্র করেছিল নন কভারশন মুভমেন্ট অসহযোগ আন্দোলনকে পাকিস্তানের সময়। তোমরা দেখেছ যে তার বিশাল একটা মোরাল চিত্র যেটা একে তিনি নন কভারশন মুভমেন্টকে আরও ত্বরান্বিত করেছিলেন। তো আশা করি তোমরা এই ফেসেসটা পড়ার পরে তোমরা আসলে সুন্দরভাবে ফেসেসটা যখন তুমি লাইন বাই লাইন বুঝবে যে অ্যান্সারগুলো দেওয়া কোনো বিষয় না, তোমরা সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবে। আমরা আরেকবার কিছু ওয়ার্ড আমি একটু দেখব, ওয়ার্ডগুলো একটু দেখব, তোমরা যদি ওয়ার্ডগুলো ভুলে যাও সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আরেকবার বলে দিব। যেমন পায়োনিয়ার অর্থ কী, অগ্রদূত। পায়োনিয়ার মানে কি, অগ্রদূত, মানে যেই অগ্রণী ভূমিকা পালন করে যে কোনো কাজে তাকে আমরা পায়োনিয়ার বলি। যেমন বেগম রোকেয়া স্বাগত হোসেন ছিলেন একজন নারী জাগরণের অগ্রদূত। এরপর এখানে কঠিন ওয়ার্ডস, ওয়ার্ডলি অর্থ ব্যাপকভাবে, ক্লেম মানে দাবি করা হয়, ঘোষণা করা হয়। তারপর হচ্ছে ফেমাইন্স মানে দুর্ভিক্ষ, স্কেচেস মানে চিত্র, স্কেচেস অর্থ কি চিত্র। এরপরে আমরা দেখব ডকুমেন্টেড মানে প্রমাণ্য। এরপর হার্টস ফিমাইন অর্থ নির্ধারণ, দুর্ভিক্ষ, হার্টস মানে করুণ, ফিমাইন মানে দুর্ভিক্ষ, অ্যান্ড সিনিস্টার মানে কি করুণ, সিনিস্টার মিন্স করুণ, ফেস মানে সাউনি বা মুখ, আমরা বলতে পারি সিনিস্টার ফেস, করুণ মুখ বা অশুভ সাইনি।
স্কেলিটাল ফিগার, স্কেলিটাল তো জানো, স্কেলিটাল মানে কঙ্কালসার, ফিগার মানে আকৃতি, অ্যান্ড ডেস্টিনস মানে অবধারিত, যাদের ভাগ্য হতো, ভাগ্য নির্ধারিত, সেটাকে আমরা ডেস্টিনস বলি। ডেস্টিন টু ডাইট, স্টারভেশন মানে ক্ষুধায় যারা মারা যাওয়া, যাদের জীবনটা অবধারিত হয়েছে, ক্ষুধা মারা যাওয়ার জন্য তারা অবধারিত, তাদের জীবন ডেস্টিন করা, ডেস্টিন টু সাবমিট, আই সাবমিট টু মাই ডেস্টিনি, অর্থাৎ আমি আমার ভাগ্যের কাছে নিজেকে হস্তান্তর করি, অর্থাৎ ডেস্টিনি থেকে ডেস্টিন শব্দটা এসেছে। ইন এ ম্যান মেড ফ্লাইট, অর্থাৎ মানুষ তৈরি প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে ম্যান মেড ফ্লাইট বলা, ফ্লাইট মানে দুর্যোগ, এখানে ফ্লাইট মানে ভ্রমণ নয়। হি ডিফিক্টেড মানে বর্ণনা করা, ইলাস্ট্রেট করা, ন্যারেটেড করা, সেটাকে আমরা ডিফিক্টেড বলি। দিস এক্সট্রিমলি অর্থ কি চরমভাবে, এক্সট্রিমলি আই এম এক্সট্রিমলি সরি, অর্থাৎ চরমভাবে। শোকিং অর্থ মর্মান্তিক, বেদনাদায়ক, সেটাকে আমরা শোকিং বলি। মর্মান্তিক, পেইনফুল, সেই অর্থে আমরা বলতে পারি শোকিং। পিকচার্স উইথ হিউম্যান কমফেশন অর্থ মানব অনুভূতি, হিউম্যান মানস, কমফেশন মানে অনুভূতি, সিম্প্যাথিকে আমরা বুঝি সিম্প্যাথি, কমফেশন মানব অনুভূতি। এরপর আমরা দেখব এক্সট্রিমলি শোকিং এজ পর আর কিওয়ার্ড আছে ইঙ্ক, তো জানোই, কালি। ভার্নিং সার্কল মানে কাঠকলা, পুড়িয়ে, অর্থাৎ সার্কল কাঠকলা, ভার্নিং মানে পুরানো। অর্ডিনারি মানে সাধারণত। প্যাকিং পেপার মানে মোড়ক পেপার। অ্যান্ড স্কেচিং ছবি আঁকা। ইউজিং ইঙ্ক কালি ব্যবহার করা। অ্যাপ্লাইং অত প্রয়োগ করা। ব্রাশ যেখানে দরকার ব্রাশ প্রয়োগ করতে। হি প্রডিউসেস অত উৎপন্ন করা, গ্রো করা, প্রডিউসেস করা। ড্রয়িং অ্যান্ড স্কেচেস ছবি, ড্রয়িং তো জানোই চিত্র। অ্যান্ড লেটার বিকাম আইকনিক মানে কি প্রতীকী। ইমেজেস মানে মূর্তি, প্রতীকী মূর্তি। অফ হিউম্যান সাফারিং মানব কষ্টের প্রতীকী মূর্তি হয়েছিল। এরপর আমরা দেখব জয়নাল ডেভেলপ নেক মিনস স্কিল, দক্ষতা। এরপর আমরা দেখব আর কিওয়ার্ড আছে নতুন। কমপ্লিটিং তো জানোই, অ্যাডমিশন জানার কথা। গ্র্যাজুয়েটেড লাভ করেছে ডিগ্রি, স্নাতক ডিগ্রি লাভ করেছে ফার্স্ট পজিশনে, ফার্স্ট ক্লাসে 1938 সালে তিনি গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। এরপর অ্যাপয়েন্টেড হতো, নিযুক্ত হন টিচার হিসেবে স্কুলে। ওয়াইল যখন স্টিল স্টুডেন্ট, দেয়ার স্টুডেন্ট ছিলেন। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লাইড স্কুলে যোগদান করেন। অ্যাটেন্ডেড মানে যোগদান করা। সহজ ওয়ার্ডগুলো আমি কিছু কঠিন ওয়ার্ড তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কনসিডার্ড মানে বিবেচনা করা।